এদিকে সংসদ অধিবেশনে ভয়ানক হট্টগোল। এনসিপি প্রধান নাহিদ ইসলামকে রাজাকার বলে ঘোষণা দিল বিএনপি। শুক্রবার সকালেই রাজপথে নামলো জামাত এনসিপি। কপাল পুড়তে যাচ্ছে বিএনপি সরকারের। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতন ঘটবে বিএনপির বলে হুমকি দিল শিক্ষার্থীরা। আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে। এবং তাদের যে সহযোগী হিসাবে, সহযোদ্ধা বা হামসফর হিসাবে ইলেকশনে যারা গিয়েছিল, তাদেরকে আমি কিছু বলতে চাই। এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের মাননীয় সদস্যবৃন্দ, দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন থেকে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে। মহামান্য রাষ্ট্রপতি এই প্রথম একজন রাষ্ট্রপতি যিনি তিনটি সরকারের শপথ দিয়েছেন। প্রথমত বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের উনি শপথ দিয়েছেন। দ্বিতীয়ত সংবিধানে নাই, কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই অন্তর্বর্তীকালীন সরকারের উনি শপথ দিয়েছেন। সর্বশেষ জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই সরকারের উনি শপথ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্যর সংসদ, যে সংসদে 219 জন নতুন সংসদ সদস্য। এর মধ্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন, এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে আসছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। এই সংসদে 219 জন নতুনের মধ্যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত 146 জন নতুন সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়ে আসছি। রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনার পূর্বে আমি যেহেতু বগুড়া থেকে নির্বাচিত, বগুড়ার দু একটি কথা আলোচনায় না নিয়ে আসলে বগুড়ার মানুষের কাছে জবাবদিহি করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্যদের বলতে চাই, বগুড়া জেলা বিগত 19 বছর উন্নয়ন বঞ্চিত একটি জেলা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, বেগম খালেদা জিয়া সেখান থেকে বারবার নির্বাচিত হয়েছে, এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মস্থান হবার কারণে বিগত সরকার বিনা ভোটের স্বৈরাচার সরকার বগুড়ার দিকে কোনোদিন চোখ তুলে তাকায়নি। এই কারণে আমি অনুরোধ করব, যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন বগুড়ার বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল সেতু, বগুড়ার বিশ্ববিদ্যালয় সহ বগুড়ার যে জরুরি অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নের রাস্তাঘাট সহ যে বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে, মাননীয় মন্ত্রীরা আপনারা দয়া করে বগুড়ার উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন, 19 বছরের ঘাটতিগুলি, 19 বছরের অনুন্নয়নের বিষয়গুলি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহান সংসদে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টিতা। মাননীয় স্পিকার, আপনাকে নিয়োগ। আপনি ওই চেয়ারে বসে আছেন, মানে 1971 বসে আছে। আপনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনি 1971 সালকে রিপ্রেজেন্টেটিভ করছেন এই মহান সংসদে দাঁড়িয়ে। এই ক্রেডিট বিএনপির এই কারণেই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রয়েছেন। আজকে ট্রেজারি বেঞ্চে, সরকারি দলের বেঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি
বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। মাননীয় সদস্য এক মিনিট বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন ৭১-কে ধারণ করি, ১৯৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি। ১৯০০ স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের নেতারা আজকে বিএনপি থেকে নির্বাচিত হয়ে আমাদের এই সরকারি দলের বেঞ্চে বসে আছে। জনাব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া, বকুল সহ অনেকের কথা আজকে আমরা যারা আছি ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের। এখন যদি আমরা বলি বিরোধী দলের বেঞ্চে কি এরকম আছে, ওনারাও দাঁড়িয়ে বলতে পারে, কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে আলোচনায় নাই। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা ৩টি আন্দোলনকে ধারণ করে এবং ৩টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে। ১৯৭১, ১৯৯০ এবং জুলাই আগস্ট ৩টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না মাননীয় স্পিকার। আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ ৭১ বলতে পারবে, ৯০ বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, ৭১ এবং ৯০-এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি যাদের ঘরে ১৯৭১, ১৯৯০, জুলাই আগস্ট ৩টি ট্রফি আমাদের ঘরে রয়েছে। এবং এবং বিরোধী দল হইচই করে বলতে পারেন মাননীয় স্পিকার ৯০ তাদের কথা বলতে পারে, কিন্তু ৮৬ সালের নির্বাচনে ঢাক ঢোল পিটে তাই আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিল, আমরা যাইনি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আজকে এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন থেকে নির্বিঘ্নে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে। আমি বলতে চাই জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে। এই ইতিহাস রেকর্ড এই পার্লামেন্টের এই লেজিসলেশন সাক্ষী দিবে আমাদের সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ বসা ছিলেন, নার পক্ষেও ভোট দেয় নাই, হার পক্ষেও ভোট দেয় নাই। এনসিপির বন্ধুরা হার পক্ষে ভোট দিয়েছে, সত্য কিনা বলতে পারে। এখানে কি লেখা আছে? সাব্যস্ত ঐতিহাসিকভাবে, এই আইনগতভাবে, উভয় পক্ষের স্বীকৃতি ভাবে লেখা আছে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন। এই সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত নিম্ন বয়সের সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযুদ্ধে অন্তর্ভুক্ত হইবেন। তার মধ্যে বীরঙ্গনা হয়েছে, নার্স, ডাক্তার, চিকিৎসকদেরকেও বলা হয়েছে। এটার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধার ডেফিনিশন। ইতিহাস সাব্যস্ত হয়ে গিয়েছে, সম্মত হয়েছে। এটা নিয়ে যেন আর কখনো বিতর্ক আমরা না করি জাতীয়ভাবে, এই অনুরোধ থাকলো। বিভক্তি আর চাই না, স্বীকৃত দলিল। মুক্তিযুদ্ধের ডেফিনিশনে কি বলা হয়েছে? ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, যাহার নাম মুক্তিযুদ্ধ, সাব্যস্ত হয়ে গিয়েছে। ফেলে দিলাম মাননীয় স্পিকার, আর কখনো কথা বলার প্রয়োজন নাই। এখন বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমি কথা বলি ১৯৭১ থেকে ২০২৬ পর্যন্ত, এগুলো অনেক কথা ঘাটাঘাটনি হবে। অনুরোধ করেছেন আমরা যেন ওইদিকে না যাই। আমি বিস্তারিতভাবে বলবো না, সম্মত হয়েছি। কিছু কথা রেকর্ডে না রাখলেই নয়। সেজন্য মাননীয় স্পিকার, আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না ১৯৮৬ সালে। এবং তাদের যে সহযোগী হিসাবে, সহযোদ্ধা বা হামসফর হিসাবে ইলেকশনে যারা গিয়েছিল, তাদেরকে আমি কিছু বলতে চাই, এটাও আমার বলা ছিল। এখন আসি মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলবো বলে ইমোশনাল একটু বক্তৃতা দেই। কতকাল অপেক্ষা করেছি। আমার ক্ষেত্রে সেটা ১৯ বছর, আপনার ক্ষেত্রে কত বছর জানেন? ১৯ বছরই হবে। মাঝখানে এই সময়গুলোর মধ্যে কত পানি গড়িয়ে গেছে মাননীয় স্পিকার, কত সংগ্রাম, কত ত্যাগ, কত রক্তদান, গুম, খুন। আমি নিজে গুম হয়ে নির্বাসনে থেকেছি ৯.৫ বছরের মতো, বিদেশে গিয়ে জেল খেটেছি। আজকে এগুলো নিয়ে আন্ডারমাইনিং করে যারা করে, তারা কেউ কেউ বিদেশে বসে করে, কেউ দেশীয় দোসররা করে কি কারণে? আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যারা আন্ডারমাইনিং করার চেষ্টা করে,
তারা বাংলাদেশের এই ছাত্র গণ অভ্যুত্থানের ইতিহাসকেও হয়তো একদিন কলঙ্কিত করবে। এককভাবে কেউ কোনো সংগ্রামে জয়ী হয় নাই। 2024 ছাত্র গণ অভ্যুত্থানের ভিত্তি সোপান একদিনে নির্মিত হয় নাই। আমরা জানি এই গণতান্ত্রিক সংগ্রামে আমরা বলা হয় যে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। তারপরে কি আছে মানে স্পিকার, যারা স্বর্গগত তারা আজও জানে যে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এগুলো সব কবিতা গান, আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না, বাট ইমোশনালি এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে যারা গুম হয়ে আজও ঘরে ফিরেনি তাদের জন্য অপেক্ষা করছে ইলিয়াসের সন্তানেরা। তার সঙ্গিনী এখনো বাতায়ন খুলে বসে থাকে তার স্বামী কোনোদিন আসবে বলে। আমরা তাদের কাছে কি জবাব দেব? আমার স্ত্রী সন্তানরা যেমন একটা আমার অনিশ্চিত জীবনের সময় অপেক্ষা করেছে, আমি বুঝি সেই ব্যথা। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।